বাংলাদেশের একটা ছোট্ট পাল্টা জবাবে ভারতের বাণিজ্যিক বাজার ধূলিসাৎ হয়ে গেল। যে ভারত এতদিন বাংলাদেশকে নিজের হাতের পুতুল মনে করত, সেই ভারত আজ চরম লজ্জায় মুখ লুকাতে বাধ্য হচ্ছে। কাউন্টার এটাকে এমন ঝটকা দিল বাংলাদেশ যে মোদী সরকারের সকল হিসাব নিকাশ শেষ করে দিল বাংলাদেশের আর মাথা নোয়ানোর দিন শেষ। শুরুটা হয়েছিল হঠাৎ ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত দিয়ে। এই সিদ্ধান্ত এতটাই অদ্ভুত ছিল যে আন্তর্জাতিক বাণিজ্যিক বিশ্লেষকরাও অবাক হয়ে যান। দিল্লির অজুহাত ছিল ভারতের বন্দরে নাকি অতিরিক্ত চাপ, অথচ বাস্তবতা বলছে বাংলাদেশের পণ্যের পরিমাণ এতটাই কম ছিল যে তা ভারতের অবকাঠামোয় কোনো অতিরিক্ত চাপ ফেলতেই পারত না। আসলে এই সিদ্ধান্ত ছিল ভারতের পুরনো ঔপনিবেশিক মানসিকতারই আরেকটি প্রকাশ, বাংলাদেশকে চাপ দিয়ে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা। তবে তারা হিসাবে ভুল করেছিল, কিন্তু বাংলাদেশ এই অপমানের জবাব দিল ঠান্ডা মাথায়, কোনো নাটকীয়তা ছাড়াই। সরাসরি কৌশলগত আঘাত হানা হলো ভারতের বাণিজ্যিক বাজারে। ভারত থেকে আমদানি করা গুরুত্বপূর্ণ পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো, বিশেষ করে সুতা। যেখানে ভারতের সবচেয়ে বড় আয় হচ্ছিল বাংলাদেশের পোশাক শিল্পের উপর, সেখানে বাংলাদেশ সরকার এই সুতা আমদানি বন্ধ করে দিয়েছে। মোদির চাওয়া ছিল বাংলাদেশকে ধাক্কা দেওয়া, কিন্তু বাস্তবে মোদি নিজেই বাজারে মুখ থুপড়ে পড়েছে। বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের জন্য ছিল এক নিখুঁত স্ট্রাইক, যেখানে কেবল ভারতের অর্থনীতি আর তাদের অহংকারকেও থেতলে দেওয়া হলো। ভারত ভেবেছিল বাংলাদেশ নিশ্চুপ থাকবে, ঝুঁকবে, অনুনয়ন করবে, কিন্তু বাস্তবে বাংলাদেশ যা করলো তা ছিল নতুন ধারার প্রতিশোধ। বাংলাদেশ বোঝালো প্রতিশোধ হতে পারে নিঃশব্দ, কিন্তু তা যখন নামে তা সর্বনাশ করে দেয়। ভারতের বাজার ধ্বংস হতে শুরু করলো বাংলাদেশের ছোট্ট অথচ কার্যকর নিষেধাজ্ঞায়। পশ্চিমবঙ্গ, দিল্লি, চেন্নাইয়ের হাসপাতালগুলো, হোটেলগুলো একের পর এক মুখ থুপড়ে পড়তে শুরু করলো। বাংলাদেশের রোগী, বাংলাদেশের পর্যটক আর বাংলাদেশের বাজারের উপর নির্ভরশীল ভারতীয় অর্থনীতি চোখের সামনে ধ্বংস হতে শুরু করলো। কলকাতার ব্যবসায়ীরা আজ প্রকাশ্যে মোদী সরকারের কূটনীতির ব্যর্থতার জন্য খুব উগরে দিচ্ছে। যাদের মধ্যে কখনো মোদী ভক্তির ছুরা ছিল, আজ তারাই বলছে মোদী সরকার নাকানি ছুবানি খাচ্ছে বাংলাদেশের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এই স্ট্র্যাটেজি মুভ ছিল অত্যন্ত পরিকল্পিত ও নির্ভুল। যখন বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছিল, তখন অনেকেই ভেবেছিল বাংলাদেশ চাপে পড়ে যাবে, কিন্তু বাংলাদেশ উত্তর দিল আরো বড় আঘাতে। এতটা পরিকল্পিত যে ভারত কিছু বোঝার আগেই নাকাল হয়ে গেল। এই কৌশলের মূলত বৈশিষ্ট্য ছিল শত্রুকে কথা বলার সুযোগ না দিয়ে সরাসরি চরম ক্ষতিতে ফেলে দেওয়া। কোনো আলাপ, কোনো সমঝোতা, কোনো অনুনয়ন নয়, সরাসরি কার্যকর পদক্ষেপ। এখন ভারতীয় অর্থনীতিতে যে আঘাত লেগেছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের ছোট ব্যবসা, হাসপাতাল, হোটেল, ইন্ডাস্ট্রিজ এমনিতেই বাংলাদেশের পর্যটন আর রোগী বহরের উপর নির্ভরশীল ছিল। আজ সেই উৎসব বন্ধ হয়ে গেছে। দিল্লির নামি দামি হাসপাতালগুলো রোগী সংকটে খালি হয়ে যাচ্ছে। চেন্নাইয়ের মেডিকেল সেক্টরগুলো মরিয়া হয়ে গেছে বাংলাদেশিদের ফেরানোর জন্য। কিন্তু এখন বাংলাদেশের জনগণ বুঝে গেছে, সম্মান যেখানে নেই সেখানে টাকা খরচ করা বৃথা। এদিকে শুধু নিষেধাজ্ঞায় থেমে থাকেনি বাংলাদেশ, বৈশ্বিক মঞ্চেও নতুন করে নিজেদের কৌশল সাজাতে শুরু করেছে। বাংলাদেশ একটা পরিষ্কার বার্তা দিয়েছে, বাংলাদেশ এখন আঞ্চলিক নির্ভরতা কমিয়ে বৈশ্বিক শক্তিগুলোর সাথে নিজেদের কাঁধ মিলাতে চায়। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সাথেও যুক্ত হয়ে বাংলাদেশ এখন আরো বড় অর্থনৈতিক মঞ্চে উঠতে যাচ্ছে। আর এই উদ্যোগের নীরব সমর্থক হচ্ছে চীন, যারা ভারতের একচিটি আধিপত্য ভাঙতে নিজেরাই উৎসাহী। বাংলাদেশের এই পদক্ষেপ গোটা ভারতের জন্য এক সতর্ক বার্তা। যদি তারা এখনো বাংলাদেশকে ছোট করে দেখে, তাহলে তাদের জন্য সামনে অপেক্ষা করছে বড় ধ্বংস। বাংলাদেশের পাল্টা কৌশল ছিল এতটাই নিখুঁত, এতটাই উজ্জ্বলীয়ময় যে ভারতের ভিতর থেকে এখন নিজস্ব বিশ্লেষকরাও সরাসরি বলছে বাংলাদেশের এই কড়া জবাব ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য যেখানে একসময় বাংলাদেশি পর্যটক আর রোগীদের উপর নির্ভরশীল ছিল, সেই জায়গাগুলো এখন নীরব, ফাঁকা আর বিপর্যস্ত। কলকাতার 5 তারকার হোটেল থেকে শুরু করে ছোট্ট ছোট্ট রেস্তোরাঁগুলো এখন ক্রেতার অভাবে হাহাকার করছে। দিল্লির নামি দামি হাসপাতালগুলো যেখানে আগে বাংলাদেশের রোগীদের জন্য সিরিয়াল পেত না, সেখানে এখন রোগীর খুঁজে পেতেই হিমশিম খাচ্ছে। আর সেই পতনের মূল কারিগর হচ্ছে বাংলাদেশের সেই সূক্ষ্ম এবং কঠোর সিদ্ধান্ত, ভারতের পণ্যের উপর নিষেধাজ্ঞা আর নিজেদের বাজারকে নিজেরাই রক্ষা করা। এই সংকটে আরেকটি বড় দিক হলো বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী মহল সবাই বুঝে গেছে ভারতের সঙ্গে অতিরিক্ত নির্ভরতা মানেই ভবিষ্যতে বিপদ। আজ তাই বাংলাদেশের রাস্তাঘাট, শপিং মল, শিল্প কারখানার ভারতের পণ্য বর্জনের স্পষ্ট স্লোগান শোনা যাচ্ছে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তন ভারতের জন্য ভয়ঙ্কর বিপদের বার্তা, কারণ যখন কোনো দেশের জনগণ অন্য দেশের পণ্য বর্জন করে, তা কূটনৈতিক সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বৈঠক দিয়েও সেই ক্ষতি পোষানো যায় না। ভারতের ভুল ধারণা ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে চাপ সৃষ্টি করলে ঢাকা সরকার নরম হয়ে যাবে। তারা ভেবেছিল ভিসা বন্ধ করে দিয়ে বাংলাদেশকে দুঃসময়ে ফেলবে, কিন্তু বাস্তবতা হলো উল্টো। বাংলাদেশের মানুষ এখন চিকিৎসার জন্য ভারতের পরিবর্তে সিঙ্গাপুর, থাইল্যান্ড
থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো বিকল্প বাজারে ঝুঁকছে। ভারতের ভিসা না পেয়ে দেশের ভেতরে স্বাস্থ্য সেবা খাতের উন্নয়নের দাবি বাড়ছে, যা ভারতের জন্য বিশাল আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়া। শুধু বাণিজ্য নয়, এই পাল্টা আঘাতে ভারতের আঞ্চলিক নেতৃত্বের দাবিও প্রশ্নের মুখে পড়েছে। ভারত এতদিন নিজেদের দক্ষিণ এশিয়ার নেতা হিসাবে দাবি করত, কিন্তু বাংলাদেশ এই দৃঢ় মনোভাব এখন দেখিয়ে দিয়েছে আঞ্চলিক নেতৃত্বে আর একতরফা চিৎকার দিয়ে হয় না। তার জন্য প্রয়োজন সম্মান, সহযোগিতা আর পারস্পরিক স্বীকৃতি। বাংলাদেশ প্রমাণ করছে সমঝোতা না থাকলে কোনো দেশ বড় হতে পারে না। এক পেশে দাপট আর অগ্রসর দিয়ে কেবল সূত্র তৈরি হয়। বাংলাদেশের এই কৌশল ভারতকেও এখন বাধ্য করছে নতুন করে নিজেদের কূটনীতি সাজাতে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়নি, নিজেদের জন্য উত্তর পূর্বাঞ্চল যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুরের ব্যবসার উপর ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। কারণ বাংলাদেশের উপর দিয়ে সহজ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এই রাজ্যগুলোর পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে। এর ফলে স্থানীয় বাজারে পণ্যের দাম বেড়ে গেছে, জীবনযাত্রায় ব্যয় বেড়েছে, মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। এই বাস্তবতায় বাংলাদেশ দ্বিতীয় স্ট্র্যাটেজি হলো আন্তর্জাতিক মঞ্চে আরো শক্তিভাবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করা। আর তাই আরসিইপি বা রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমি পার্টনারশিপ জোটে যোগদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি হলো বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক চুক্তি, যেখানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশেষ 15টি বড় শক্তিশালী অর্থনৈতিক দেশ রয়েছে। এই জোটে বিশ্বের মোট জিডিপির প্রায় 30% নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের এই উদ্যোগ ভারতের জন্য সরাসরি একটা বড় চ্যালেঞ্জ, কারণ আরসিইপিতে যোগ দিলে বাংলাদেশের জন্য নতুন বাজার খুলে যাবে আর ভারত থেকে নির্ভরশীলতা পুরোপুরি কাটিয়ে উঠবে। চীনের ছায়া থাকলেও বাংলাদেশ থাকবে একটি বৃহৎ বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হিসাবে, যেখানে ভারতের কোনো প্রভাব চলবে না। চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ কূটনৈতিক ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ অনেক গুণ বেড়ে যাবে। এই মোদী সরকারের জন্য আরেকটি ভয়ানক মাথা ব্যথা, চীন নীরব সমর্থন ও বাংলাদেশের পক্ষে বড় শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলেছেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে যাচ্ছে। আগে যেখানে ভারত একক নেতৃত্বে ছিল, সেখানে এখন বাংলাদেশ, চীন নতুন অর্থনৈতিক মিত্রদের নতুন বলে তৈরি হচ্ছে। বাংলাদেশের জন্য এটি একটি ভবিষ্যৎ বিনিয়োগ, যেখানে আজকের ছোট ছোট সিদ্ধান্ত আগামী দেশকে বাংলাদেশের জন্য বহু গুণফল বয়ে আনবে। ভারত যখন ভেবেছিল বাংলাদেশ নরম কথা বলবে, মাথা নত করবে, ঠিক তখনই বাংলাদেশ যেন বজ্রের মতো আঘাত করলো। মোদীর সমস্ত রাজকীয় অহংকার, দক্ষিণ এশিয়ার একচেটিয়া নেতৃত্বের স্বপ্নে আর বাংলাদেশের উপর দাদাগিরি যে পরিকল্পনা ছিল, সবকিছুই আজ পায়ের নিচে গুড়িয়ে যাচ্ছে। কারণ আজকের বাংলাদেশ কারো অনুগ্রহে বেছে না। আজকের বাংলাদেশ জানে কিভাবে নিজের অধিকার ছিনিয়ে আনতে হয়, কিভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলতে হয়। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত ছিল মারাত্মক কূটনীতিক ভুল। তারা ভেবেছিল বাংলাদেশ ভেঙে পড়বে, অথচ বাস্তবতা হলো বাংলাদেশ সেই যুগকে শক্তিতে পরিণত করলো। ভারতের বিরুদ্ধে কোনো বিবৃতি না পেয়ে বাংলাদেশ এমন নিষেধাজ্ঞা আরোপ করলো, যাতে ভারতের কোটি কোটি ডলারের বাজার এক রাতেই মুখ থুবড়ে পড়লো। পশ্চিমবঙ্গের ব্যবসায়ী মহল, ভারতের হাসপাতাল খাত, পর্যটন শিল্প সবই আজ বাংলাদেশের হারানো মূল্য বুঝতে শুরু করেছে। মোদী সরকারের দম্বের মাসুল এখন দিতে হচ্ছে তাদের নিজ দেশের জনগণকে। এই বাংলাদেশ এখন শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ এখন ডক্টর ইউনূসের বাংলাদেশ। এই বাংলাদেশ এখন জনগণের বাংলাদেশ, এবং ভারত এটা পুরোপুরি বুঝে গেছে। তাই ভবিষ্যতে যদি ভারত বাংলাদেশের উপর খারাপ পরিকল্পনা করে, তাহলে 100 বার ভাবতে হবে।